নমস্কার। যোগকথা চ্যানেলে আজকে পঞ্চভূত শুদ্ধি নিয়ে আলোচনা করব। তস্মৈ শ্রী গুরবে নমঃ। ভূত শুদ্ধির অর্থ হলো ফ্রি ফ্রম এলিমেন্ট। একথা আগেই বলা হয়েছে, কিন্তু কিভাবে, সেটাই বড় প্রশ্ন। আসুন দেখে নেওয়া যাক পঞ্চ উপাদানের কোনটি কত ভাগ নিয়ে আমাদের শরীর গঠিত। প্রথম তত্ত্ব হলো জল তত্ত্ব বা অপতত্ত্ব। এটি হলো সবথেকে বেশি, 72%। দ্বিতীয় হলো ক্ষিতিতত্ত্ব বা পৃথিবীতত্ত্ব, এটি 12%। তৃতীয় হলো বায়ু বা মরুত, এটি 6%। চতুর্থ আগুন বা তেজ, এটি 8%। আর বাকিটা হলো আকাশ যা বা বোম তত্ত্ব, এটি হলো পঞ্চম তত্ত্ব। এবার আসুন একটি একটি তত্ত্ব নিয়ে আলোচনা করি। ওয়াটার এলিমেন্ট। ওয়াটার মলিকুলগুলি হলো মেমোরি। শরীরে যেহেতু জলের ভাগ 72%, তাই শরীরের বেশিরভাগ স্মৃতি রসতত্ত্বের মাধ্যমে সঞ্চিত থাকে। জলের মধ্যে বিভিন্ন মেটালিক বা অর্গ্যানিক সাবস্ট্যান্স থাকে, তাদেরও নিজস্ব স্মৃতি আছে। রাগ, ক্রোধ, হতাশা বা সুখ, আনন্দ প্রভৃতি আবেগের সময় রসতত্ত্বে বিভিন্ন রকমের রাসায়নিক বিক্রিয়া ঘটে, যা কিছু সপক্ষে ক্রিয়া করে, আবার কিছু রিয়াকশান খারাপ ফলও দেয়। এইভাবে ইমোশন বা চিন্তা জলের মলিকুলার মেমোরিকে প্রভাবিত করে। সেই জন্য আমাদের বেশি পরিমাণ বিশুদ্ধ জল পান করা উচিত। জলপাত্র যেন পরিষ্কার এবং ধাতুর নির্মিত হয়, তামার নির্মিত হলে সব থেকে ভালো হয়। এবার আসি দ্বিতীয়, সয়েল বা মৃত্তিকা তত্ত্ব। এটি হলো বুদ্ধি এবং স্মৃতির যুগ্ম ভাণ্ডার। মানুষের ইন্টেলিজেন্স এই পৃথিবী তত্ত্বেই সঞ্চিত থাকে। এর পরিবর্তনে মানব শরীরে শারীরিক, মানসিক ও হরমোনাল চেঞ্জেস ঘটে, তাই এটির ব্যালেন্স রাখা খুব জরুরি। কিছুক্ষণ আপনি যদি মাটিতে বসে থাকেন, নির্দিষ্ট কিছু আসন করেন বা খালি পায়ে বাগানে কিছুক্ষণ পায়চারি করেন, তবে এই তত্ত্বের উন্নতি সাধন ঘটে। এটি কমে গেলে মানুষের ভারসাম্যের ব্যাঘাত ঘটবে। সে ডাইনে বা বাঁয়ে বা সামনে ঝুঁকে যাবে, বা সিট দাঁড়া তার বেঁকে যাবে। তৃতীয় তত্ত্ব হলো এয়ার এলিমেন্ট। এটি 6% আগেই বলা হয়েছে। বায়ু শরীরে 49 রকম। এই 49 রকম বায়ু বিভিন্ন কলাকোষ ও নাড়ির মধ্যে প্রবাহিত হয়ে শরীরকে ধারণ করে রেখেছে। এর বৈষম্য হলে শরীরে তার নানা রকম বিষম প্রভাব পড়বে। বায়ুই প্রাণ, তাই বলা হয় প্রাণবায়ু, যা বিভিন্ন চক্র বা তন্ত্রিকাকে সচল করে রাখে। অর্থাৎ বায়ু আমাদের যে শরীরের যে বিভিন্ন চক্র বা তন্ত্রিকা, তন্ত্রিকা বলতে বিভিন্ন নাড়ি, রক্তপ্রবাহ, গ্রন্থি এবং লসিকা, এইগুলিকে বুঝতে হবে। তো এয়ার বা বায়ুতত্ত্বের উন্নতি করার জন্য আমাদের প্রাকৃতির পরিশুদ্ধ বাতাস শ্বাস নিতে হবে, ডিপ ব্রিদিং করতে হবে। ডিপ ব্রিদিং করার জন্য প্রকৃতির পরিশুদ্ধ বাতাসে আপনাকে শ্বাস নিতে হবে। নদী, পাহাড়, জঙ্গলে বেড়াতে যেতে হবে বারবার। ফুসফুসকে শুদ্ধ করার জন্য মাসে 2 থেকে 4 বার নাড়ি শুদ্ধি করতে হবে। এর পরের তত্ত্ব হলো ফায়ার। এটি 4%। অগ্নিতত্ত্ব আমাদের জঠরে অবস্থিত বা পাকস্থলীতে অবস্থিত, তাই বলা হয় জঠরাগ্নি। এখান থেকেই আমাদের শরীরের যে শক্তি বা এনার্জি বা ক্যালোরি আমরা পাই, এবং এগুলি রক্ত লসিকাতন্ত্রে প্রবেশ করে। জঠরাগ্নি কুপিত হলে বা কমে গেলে আপনার বদহজম, কোষ্ঠকাঠিন্য, গ্যাস হবে এবং বায়ু জমবে বা ব্লটিংয়ের সমস্যা হবে। শরীরে রোগ ব্যাধির প্রকোপ বেড়ে যাবে। এটা ঠিক রাখতে হলে শরীর থেকে রাগ, ক্রোধ, হতাশা, ঘৃণা, হিংসা প্রভৃতি ব্যাড ইমোশন ত্যাগ করতে হবে। এটি শুদ্ধ করার জন্য রোজ কিছু সময় শরীরে সূর্যালোক নিতে হবে। সেই সময় হাত খোলা রাখতে হবে, 2 বাহু প্রসারিত করে রাখতে হবে, চোখ খোলা থাকবে। এটা 3 থেকে 5 মিনিট করতে হবে। ঘরেও পিওর লাইট লাগাতে হবে। পঞ্চম তত্ত্ব বা শ্রেষ্ঠ উপাদান হলো আকাশ তত্ত্ব।
এর কোনো পার্সেন্টেজ নেই। এটাকে আপনি আপনার ক্ষমতার দ্বারা যত খুশি বাড়িয়ে নিতে পারেন। কিভাবে বাড়াবেন? সকালে যখন আকাশে সূর্য উঠবে, সেটি যখন 30 ডিগ্রি কোণে পৌঁছাবে, তখন একবার সূর্য প্রণাম করবেন। দিনের মাঝে যে কোনো সময় দ্বিতীয়বার নমস্কার করবেন। আবার সূর্য অস্ত যাবার 40 থেকে 45 মিনিট পর তৃতীয় তথা শেষবার সূর্য প্রণাম করবেন। আকাশতত্ত্বের প্রকাশ সূর্য থেকেই হয়। আকাশ হলো এক্সপ্রেশন এলিমেন্ট। মানুষের বুদ্ধিমত্তা, আমাদের জীবনের প্রকৃতি বা নেচার হলো এই আকাশ বা প্রকাশ। এই আকাশ বা প্রকাশ তত্ত্বের উপর আমাদের সমস্ত কিছু বুদ্ধিতত্ত্ব নির্ভরশীল। বুদ্ধিমত্তা, চিন্তা, চেতনা এই তত্ত্বেই সৃষ্টি হয়। এতক্ষণ যা আলোচনা করা হলো তা হলো বর্তমানে আমরা অর্থাৎ যে সমস্ত সঞ্চিত মেমোরি নিয়ে আছি তার মধ্য থেকে কিভাবে পঞ্চভূতের উন্নতি সাধন করা যায় তাই নিয়ে। এগুলির মাধ্যমে সাধারণ মানুষ তার কর্মসংস্কারের উন্নতি সাধন করতে পারবে। কিন্তু কোনো মানুষ যদি চেতনা প্রাপ্ত হতে চায় তবে তাকে স্টোর মেমোরি বা পঞ্চভৌতিক উপাদান থেকে মুক্ত হতে হবে। তবেই সে এনলাইটেন হতে পারবে। কিভাবে? আসুন দেখি কিভাবে আমরা আমাদের মেমোরির সংস্কার বা কর্মা তৈরি করতে পারি। ওয়ে অফ এনলাইটেনমেন্ট বা আত্মজ্ঞান লাভের পথ। আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত অ্যাক্টিভিটি করি, যেমন চিন্তা, ভাবনা, কাজকর্ম, আবেগ, রাগ, ক্রোধ, লোভ, আচার, কথাবার্তা, তা কি ঘুমন্ত বা জাগ্রত অবস্থায়, যে কোনো অবস্থাতেই হোক না, আমাদের মস্তিষ্কে স্মৃতি হিসাবে সেগুলি লোড হতে থাকে। কিন্তু এ সবই আমাদের সংস্কার রূপে স্টোর হয় না। কিন্তু যে জিনিসগুলো আমরা বারবার করতে থাকি সেগুলো বারবার আমাদের মেমোরিতে ছাপা হতে থাকে। পরবর্তীকালে সেগুলো কর্মা হিসাবে স্টোর হয়ে যায় বা সঞ্চিত হয়ে যায়। আমাদের এই স্বাভাবিক প্রসেসটাকে চেঞ্জ করতে হবে। ওয়ে অফ এক্সপ্রেশন বা দেখার পদ্ধতি বদলাতে হবে। আমাদের সেই জিনিসকেও দেখতে হবে যা আমাদের বর্তমান চোখ দেখতে পায় না। কারণ সেই বস্তু আলোককে বাধা দেয় না বা রিফ্লেক্ট করে না। আলো তার আরপার চলে যায়। কারণ ব্রহ্মাণ্ডের 2% মাত্র প্রকাশ, বাকি 98% পেশ বা অন্ধকার। অর্থাৎ মানুষের বর্তমান জীবন এই 2% জ্ঞানেরই কিছু কিছু জানতে বা অনুভব করতে পারে। অর্থাৎ ব্রহ্মাণ্ডের বেশিরভাগটাই তার কাছে অজানা থেকে যাচ্ছে। ব্রহ্মাণ্ডের জ্ঞান আহরণ করতে হলে তার একটি ক্ষুদ্র সংস্করণ আপনাকে নিতে হবে। মানব শরীর হলো ব্রহ্মাণ্ডের একটি ক্ষুদ্র সংস্করণ। মানব শরীর সম্বন্ধে জানতে হলে আমাদেরকে তার নির্মাতার কাছে যেতে হবে। না হলে আমরা সঠিক জ্ঞান বা কৌশল কোনোদিন জানতে পারবো না। তিনি হচ্ছেন মহাগুরু। আর যারা তার ঠিকানা বা পৌঁছানোর রাস্তা জানেন তাদের বাধ্য হয়ে স্থানীয় গুরুর কাছে সাহায্য নিতে হবে। এই জন্য তাকে বারবার গুরু পাল্টাতে হবে। কারণ প্রত্যেকে কিছু কিছু জানেন, পুরোটা একজনই জানেন, তিনি হচ্ছেন নির্মাতা। ভগবান বুদ্ধকে যখন জিজ্ঞেস করা হয়েছিল ওয়ে অফ এনলাইটেনমেন্ট কি, তিনি চুপ করে গিয়েছিলেন। কারণ জেনে গেলে আপনি চুপ করে যাবেন, মৌন হয়ে যাবেন। আবার রামকৃষ্ণদেবকেও একই রকম প্রশ্ন করতে তিনিও এরকমই একটি উত্তর দিয়েছিলেন। নুনের পুতুল গেছিল সমুদ্রের গভীরতা মাপতে, যেই না নেমেছে অমনি গলে জল, কে খবর দেবে সমুদ্র কত গভীর। আগেই বলেছি ব্রহ্মাণ্ডের 2% প্রকাশ বা আলোকিত, আর বাকি 98% অন্ধকার বা স্পেস। তাই স্রষ্টাকে জানতে হলে আমাদের বাকি 98% স্পেস বা অন্তরিক্ষ এটাকেও জানতে হবে, যা আমাদের প্রকৃতির গুণযুক্ত চর্মচক্ষুর দ্বারা হবে না। কারণ আলো বাধা দেয় এমন জিনিসই মানুষ দেখতে পায়, কিন্তু আলো আর পার হয় বা ভেদ করে চলে যায় এমন জিনিস আমাদের চোখ দেখতে পায় না। আমাদের যেটা করতে হবে সেটা হলো আলো দেখতে পায় না এমন জিনিসকে আমাদের দেখতে হবে বা অন্ধকার দেখতে হবে। চোখ কেবল লোড মেমোরি বা স্মৃতিকেই দেখতে পারে। আমাদের এমন চোখ বিকশিত করতে হবে যা স্মৃতি বা জানা জিনিস বাদেও অন্য জিনিস দেখাতে পারে। শরীর হলো স্মৃতি
বা মেমোরির পাহাড়। আমাদের চোখ এবং মনও তাই। গুচ্ছ গুচ্ছ মেমোরি নিয়েই সব কিছু। চোখ, কান, নাক, জিভ, মন চলছে, এরা সবই স্মৃতির সমষ্টি নিয়ে খোলা বানিয়ে নিয়েছে। এটা এক রকমের কয়েদ। এটাই জীবনের প্রকৃতি বা নেচার। অর্থাৎ আমরা সবাই নিজেদের ভেতর থেকে বন্ধ করে নিয়েছি। শরীরের সব কোষেরও স্মৃতি আছে। তাই কর্মা চেঞ্জ করা খুবই জটিল। স্মৃতি কর্ম হলো বীজ, আর বিশুদ্ধ তত্ত্ব হলো স্মৃতিমুক্ত। তাই ব্রহ্মাণ্ডের জ্ঞান দেখা ও বোঝার জন্য আমাদের স্মৃতিমুক্ত চোখ দরকার। ভগবানের কথা মনে হলেই আমরা সবাই উপরে তাকাই। ভগবান স্বর্গে থাকেন, আর স্বর্গ উপরে। কিন্তু কেউ জানে না উপরে কি আছে আর নিচে কি আছে। পৃথিবী গোল, তার উপর ঘুরছেও গোল পথে। তাহলে কি করে আপনি ঠিক করবেন যে আপনি নিচে আছেন না উপরে আছেন, অথবা স্বর্গে উপরে আছে না নিচে আছে? তাই সর্বদাই আমরা ভুল দিকে নিশানা করি। কোনো এক মুহূর্তে এটা ঠিক হলেও হতে পারে। এটা সম্ভব হতো যদি আমরা পৃথিবীর উত্তর মেরুতে অবস্থান করতাম, কিন্তু তাতেও বাদসাধ্য পৃথিবী কিছুটা হলেও হেলে থেকে নিজের আবর্তন গতিতে চলছে। তাহলে আমাদের উপরে কি, নিচে কি, সামনে কি, পেছনে কি, ডাইনে কি, বামে কি, কিভাবে ঠিক করব বা জানতে পারবো? আমরা শুধুমাত্র বাইরে কি এবং ভেতরে কি শুধু এটুকুই জানতে পারি। যা কিছু আমরা অনুভব করতে পারি সেটা ভেতরে, বাইরে কিছু নয়। দেখা, শোনা, সুখ, দুঃখ, গরম, ঠান্ডা সবকিছু ভেতরেই অনুভব হয়। বাইরে কি ঘটছে আপনি কিছুই বুঝতে পারবেন না, ভেতরে না বলে দিলে। অর্থাৎ আপনাকে ভেতরে ঢুকতে হবে। স্পিরিচুয়ালিটির অর্থ হলো লুক ইনসাইড। স্রষ্টা বা নির্মাতাকে জানতে বা দেখতে হলে আপনাকে সৃষ্টির স্রোত বেয়ে উৎসে পৌঁছাতে হবে। স্পেস মানে হলো সাইলেন্স বা অন্ধকার। এই সাইলেন্সেরও নিজস্ব ভাষা আছে, অন্ধকারেরও নিজস্ব সৌন্দর্য আছে। আমরা সুখ, দুঃখ, হতাশা, ঘৃণা, ভালোবাসা প্রভৃতির ব্যাপারে খুবই জাগরুক, কিন্তু স্পিরিচুয়াল ব্যাপারে একদমই অজাগরুক। আমরা 24 ঘন্টা যে চিন্তা ভাবনা করি সেটা হলো আমাদের নিজস্ব সাইকোলজিক্যাল ড্রামা। আমরা যে ভয় পাই, খুশি হই, আনন্দ পাই, সুখ দুঃখ অনুভব করি, সেটা একেবারেই আমাদের নিজস্ব ড্রামা। স্পেস বা অন্তরিক্ষ বা অধ্যাত্ম তত্ত্বের সাথে এর কোনো বিন্দু বিসর্গের সম্পর্ক নেই, কারণ ওখানে এসবের কোনো অস্তিত্বই নেই। কিছু কিছু ধর্মগুরু প্রচার করেন বা বিশ্বাস করেন যে শান্তি জীবনের পরম লক্ষ্য। কিন্তু আপনি যদি শান্তি জীবনের প্রধান প্রয়োজন বা চরম লক্ষ্য মনে করেন, তবে বলি মরার পরেই আপনি এটা পাবেন। যারা এটা প্রচার করেন তারা অর্ধেক জ্ঞান নিয়ে বেঁচে আছেন। এইসব লোক নিজেদেরকে নরক বানিয়ে ফেলেছেন। জীবন এদের কাছে কাঁটার মতো, ফুলের মতো নয়। তাই জীবন ত্যাগ করাই শ্রেয়। আবার জীবন কারো কাছে বসন্তের সুগন্ধ বাতাসের মতো, যেটা শুধু উপভোগ করতে ইচ্ছে করে। আপনি যদি গ্রহণশীল হন, তবে আপনার মন্দির, মসজিদ, গুরুদ্বারা, দরগা কোনো কিছুরই প্রয়োজন নেই। কৃপা পৃথিবীর সব জায়গায় আছে, এমনকি টয়লেটেও আছে। আপনি শুধু নিতে পারলেই হলো। কৃপা পেতে হলে আপনাকে সহজ হতে হবে, সরল হতে হবে, অ্যাওয়ারনেস বা জাগরুকতা বাড়াতে হবে, অ্যাকসেপ্টেন্স থাকতে হবে। সহজতা, সরলতা যদি না থাকে, শুধু বুদ্ধি লাগিয়ে আপনি কৃপা গ্রহণ করতে পারবেন না, কারণ আপনার অহংকার এটা আপনাকে বাধা দেবে। ভগবান ওপরে বসে আছেন, আমাদের তাকে খুঁজতে হবে, এটা হলো ভ্রম। কারণ আপনি আগে থেকেই একটা মিথ্যা ধারণা তৈরি করে বসে আছেন যে ভগবান উপরে বসে আছেন। এক্ষেত্রে আপনি কোনোদিনই তাকে খুঁজে পাবেন না। আগে আপনাকে ভাবতে হবে আপনি কিছুই জানেন না, আর আপনাকে জানতে হবে। হ্যাঁ, এটা হলেই আপনি জানতে পারবেন। শুধু যদি আপনি বুদ্ধি লাগান তাহলে হবে না। মনের 5টি স্তর বা 5টি ভাগে বিভক্ত: মন, বুদ্ধি, অহংকার। এদের সাথে আমরা সবাই পরিচিত। মন বুদ্ধির উপর নির্ভরশীল, আবার বুদ্ধি অহংকার নামক চাকু দিয়ে সব কিছুকে ফালা ফালা করে কেটে চলেছে। ভৌতিক বস্তুকে টুকরো টুকরো করে সব কিছু জানতে চায়, এটাই বুদ্ধির বৈশিষ্ট্য। এরপর চতুর্থ হলো মানস। এটি মনোময় কোষ দিয়ে গঠিত, পুরো শরীরে ছড়িয়ে আছে। এর বৈশিষ্ট্য হলো স্মৃতি। পাহাড় প্রমাণ স্মৃতি নিয়ে এরা শরীরের
অবস্থান করছে। আপনার কাজ এদের থেকেও মুক্ত হওয়া, অনেকটা মেমোরি কার্ড ফরম্যাট করার মতো বা ইরেজ করার মতো। এরপর হলো পঞ্চম স্তর, যা চিত্ত নামে পরিচিত। এটি হলো বিশুদ্ধ বুদ্ধিমত্তা, এটি স্মৃতিমুক্ত, এর কোনো মেমোরি বা স্মৃতি নেই। চিত্তকে যদি আপনি ছুঁতে পারেন, সৃষ্টির স্রোত আপনি জেনে যাবেন। দুনিয়ার সব কিছু জ্ঞান আপনার মধ্যে চলে আসবে। আপনি জেনে যাবেন ভগবান মানে হলো প্রেম, করুণা, যার দ্বারা নিজেকে প্রস্ফুটিত করা যায়, বিলিয়ে দেয়া যায়। আপনার মন বুদ্ধিকে অহংকারের সাথে জুড়লে যত কষ্ট আপনার কাছে এসে পড়বে। কারণ বুদ্ধি দিয়ে আপনি সর্বদা নিজেকেই কেটে চলেছেন ছুরির মতো। একটা ফুলকে দেখুন কিভাবে নিজেকে বিলিয়ে দিয়ে, প্রকৃতিকে রাঙিয়ে দিয়ে, সুগন্ধ ছড়িয়ে পরের দিন ঝরে পড়ে, কোনো ঝগড়া মারামারি আশা না করে। অনুরূপভাবে একটা পিঁমড়েকে দেখুন, বুদ্ধি দেখলে তাক লেগে যাবে। একটা মৌমাছি, একটা ভ্রমর কেমন ফুল থেকে ফুলে উড়ে বেড়াচ্ছে, আনন্দে গান গাইছে, মকরন্দের ঘ্রাণ নিচ্ছে। আমাদেরও চপলতা ছেড়ে এদের মতো সহজ সরল হতে হবে। সহজতা, সরলতা, মৌনতা, জীবন্ততা, সরস বোধে বোধ হতে হবে। মগজে যত আপনি জ্ঞান ঠুসবেন, ততই আপনি নির্বোধ হবেন, বুদ্ধিমান হবেন না। কারণ আপনার ব্রেন, বুদ্ধি, মন, শরীর আগে থেকেই ফুলি লোডেড, স্মৃতির পাহাড় নিয়ে বসে আছে। আপনার কাজ ডেলি বেসিসে তাকে ইরেজ করা, পুরনো স্মৃতিকে রিসাইকেল না করা। ওপরের জিনিসগুলি কোনো শেখানোর জিনিস নয়, কারণ সহজতা সরলতা কাউকে শেখানো যায় না। এগুলি সব জন্মের সাথেই পায়, তাই একে বলা হয় সহজাত। তবু যদি কাউকে শেখাতে হয়, একটা রাস্তা বলে দিতে পারি। আপনাকে নন সিরিয়াস কাজ করতে হবে, সিরিয়াস কাজ থেকে ছুটি নিতে হবে। আপনার কাজ এমন হবে সবাই যেন আপনাকে খুব বোকা ভাবে, মূর্খ মনে করে। তাদের কাছে আপনার কাজ যেন পাগলামি মনে হয়। তবে শেষে বলি, শেখালেও কেউ শিখবে না, কারণ শেখাতে চাইলেও কেউ শেখার জন্য তৈরি নয়। কারণটা তুমি নয়, তোমার অহংকার। উদাহরণ হিসাবে, আমি যদি তোমাকে বলি জামাটা খুলে রাস্তায় একটু খালি গায়ে গোড়াগড়ি দাও, তুমি পারবে না। কিন্তু এটা খুবই সহজ কাজ। আপনি যদি সহজ সরল হন, তবে আপনার কাছে এটা কোনো কাজই নয়। খুব সহজেই বলার সাথে সাথেই আপনি এটা করতে পারবেন। কিন্তু বাকিদের কাছে মানে শিক্ষিত লোকে বা ভদ্রলোকের কথা বলা হচ্ছে। শিক্ষিত ভদ্রলোককে যদি বলা হয় জামাটা খুলে রাস্তায় গোড়াগড়ি দেন, তার পক্ষে এটা কখনোই সম্ভব নয়। কারণ তিনি নিজেকে বুদ্ধিমান মনে করেন। তার কাছে এটা একটা পাহাড় প্রমাণ জটিল কাজ। কতটা বোঝাতে পারলাম জানি না। কারণ এগুলো তো অনুভবের জিনিস। লিখে, পড়ে বা বলে বোঝানো যায় না। তবুও বোকার মতো একটা চেষ্টা করলাম। ধন্যবাদ। এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, শেয়ার করবেন এবং লাইক করে আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন। নমস্কার।